বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় আঘাত আমি জানি, কিন্তু তুমি বুঝে রাখো যারা সত্যিকারের আপন তারা কোনোদিন ছায়া হয়ে পেছনে লুকায় না। প্রকৃতির চোখ ভিজে ওঠে। সে ফিসফিসিয়ে বলে, তুরান, আজ যখন আমি ওদের সামনে বন্দি ছিলাম, আমি শুধু ভাবছিলাম তুমি যদি না আসো, যদি তোমার সাথে কিছু ঘটে, আমি খুব অসহায় বোধ করছিলাম। তুরান এক মুহূর্ত দেরি না করে তার দুই কাঁধ ধরে বলে, প্রকৃতি, শোনো রাখো, তুমি কখনো একা হবে না। যতবার তোমার বিপদ আসবে আমি তার আগেই তোমার সামনে দাঁড়িয়ে যাব। আমার শরীর শেষ হতে পারে, কিন্তু তোমার জন্য লড়াই শেষ হবে না। প্রকৃতির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তুরান তার চোখের জল মুছে দেয় আঙ্গুলের স্পর্শে। প্রকৃতি কান্না গলায় বলে, তুমি জানো আজ এই মুহূর্তে বুঝলাম তোমার জন্য কতটা ভয় পাই আমি। তুমি হারিয়ে গেলে আমি নিজেকেই খুঁজে পাবো না তুরান। তুরান হাসে, কিন্তু সেই হাসি প্রশান্তির। তুমি হারিয়ে যাবে না প্রকৃতি, আমি আছি বলেই তুমি আছো। আর যতদিন আমি আছি তোমার এক ফোঁটা জল আমি পড়তে দেব না। প্রকৃতি আবারও তুরানকে জড়িয়ে ধরে। তুরানও শক্ত করে জড়িয়ে নেয় তাকে। সেই বন্ধনে সমস্ত ভয়, ক্লান্তি, যন্ত্রণা গলে গিয়ে শুধু প্রশান্তি ছড়িয়ে পড়ে। তুরানের কণ্ঠে ভারী হয়ে, তোমার স্পর্শের জন্য আমি গোটা দুনিয়ার সাথে লড়বো প্রকৃতি, কারণ তুমি আমার যুদ্ধের কারণ, আমার শান্তির ঠিকানাও। তুরানের কণ্ঠ ভারী হয়ে ওঠে। রংপুরের ব্যস্ততার মধ্যে এক কোণে আবার নীরব নির্জন একটা পুরনো কাজী অফিস। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটা ছোট্ট আশ্রয়, যেখানে আজ বন্ধন বাঁধবে দুইটা জীবন, তুরান আর প্রকৃতি। কাজী অফিসের ঘরটা ছোট, কিন্তু চারপাশে আলাদা গাম্ভীর্য, যেন শত শত কণ্ঠরোধ করা কণ্ঠস্বর জমে আছে এখানে। কাঠের পুরনো টেবিলের ওপরে বসে থাকা কাজী সাহেব গলা খাকারি দিলেন। চোখ নামিয়ে প্রকৃতি ভাবনা থেকে বের হলো। তুরানের বাবা বসে আছেন সামনের সারিতে, মুখে প্রশান্তির হাসি। গলার কাছে জমে থাকা আবেগ যেন চোখের পাতায় এসে আছে। তার ছেলে তুরান যে জীবনের অনেক পথ একা পেরিয়েছে, আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজের মনের মানুষকে বেছে নিয়েছে। সেই তৃপ্তির আনন্দে উনি যেন নিজের ভিতর থেকেই হাসছেন। কিন্তু আজকের এই মুহূর্তে অনুপস্থিত একজন মানুষ, তুরানের মা। তুরানের মায়ের কাছে এই বিয়ে শুধু পুত্রবধূ পাওয়ার আনন্দ নয়, বরং বংশমর্যাদা, সমাজের চোখে মান সম্মানের হিসাব। আর সেই হিসাবের খাতে প্রকৃতির নামটা মেলাতে পারেননি তিনি। তাই আজকের এই বিয়েতে তিনি নেই। তবে তুরানের বাবার চোখে তার স্ত্রীর অনুপস্থিতির জন্য কোনো ক্ষোভ নেই। তিনি জানেন সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের মূল্য তার স্ত্রীও বুঝে নেবেন। নাবিল পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আঙ্কেলের মুখ দেখেছিস? এইটুকু হাসি দেখতে তোর এত যুদ্ধ ছিল, তাই না? আদি গম্ভীর ভঙ্গিতে বলল, আজ তোর মা না থাকলেও তোর পাশে যারা আছে তাদের ভালোবাসা দিয়ে আন্টির অভাব পূরণ হয়ে যাবে তুরান। ইশারা এগিয়ে এসে তুরানের হাত চেপে ধরল। তার কণ্ঠে এক টুকরো খুশির ঝিলিক। ভাইয়া, আম্মু আজ না এলেও আমরা তো আছি। তুই জানিস প্রকৃতির চেয়ে ভালো মানুষ আর হয় না। একরাশ ভালোবাসা। প্রকৃতির মা প্রকৃতির পাশে দাঁড়িয়ে কাপা ঠোঁটে হাসছেন, হয়তো মনে মনে বলছেন, আজ আমার মেয়েটা তার প্রকৃত আশ্রয় পেতে চলেছে। হঠাৎ কাজী বলেন, মুহূর্তটা সাক্ষী থাক, বিয়ের ইজাব কবুল শুরু হোক। তুরান ঠান্ডা গলায় পড়ে উঠল, আমি তুরান ওয়াসিম চৌধুরী, বিনা জোর জবরদস্তিতে পূর্ণ হয়েছে মাহজুরের প্রভাব প্রকৃতিকে স্ত্রী হিসেবে কবুল করছে। তার কণ্ঠে দৃঢ়তা ঘর কাঁপিয়ে দিল, তবে চোখের গহীনে লুকানো অন্যরকম খুশির জোয়ার। একরাশ না বলা কথা, সে প্রকৃতিকে নিয়ে আর কোনো প্রকার রিস্ক নিতে চায় না। তাই তো এমপি নির্বাচনের আগেই বিয়েটা করে নিল। এখন প্রকৃতির সবসময় তুরানের চোখের সামনে থাকবে, কেউ তার দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। প্রকৃতি কাঁপা কাঁপা গলে মুখ তুলো, চোখের কোণ বেয়ে নীরব জলের ধারা গড়িয়ে পড়ছে, তবুও কণ্ঠে অবিশ্বাস্য শান্তি। আমি মাহজুরা প্রভা প্রকৃতি, বিনা জোর জবরদস্তিতে পূর্ণ ইচ্ছায় তুরান ওয়াসিম চৌধুরীকে স্বামী হিসেবে কবুল করছি। শব্দগুলো খুব ধীরে ধীরে বেরিয়ে এলো ঠোঁট থেকে, তবুও তাতে ছিল প্রত্যয়, যেন বহু ঝড়ঝাপটা পেরিয়ে এই কবুল শব্দটা অর্জন করছে সে। কাজী সাহেব যখন তাদের বিয়ের রেজিস্টারে সই করিয়ে নিলেন, তখন বাইরের চাঁদের আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রকৃতি সই করা হাতটা সামান্য কেঁপে উঠল। পাশে রাখা তুরানের হাত ঠিক তখনই এগিয়ে এলো
তার আঙ্গুল ছুঁয়ে দিল। কোনো কথা নেই, শুধু স্পর্শের মধ্যেই জানিয়ে দিল। এই হাত ছাড়া আর কোনো চাও নেই। তুরান আস্তে করে ফিসফিসিয়ে বলল, আজকের দিনটা মনে রাখবে প্রকৃতি। এই অধরা শব্দটার মানে আজ থেকে পাল্টে যাবে। প্রকৃতি তাকিয়ে থাকলো তার চোখে। হয়তো ওদের দুজনের হৃদয় আজ অন্যরকম এক যুদ্ধের ইতি ঘটল। চারপাশে চাপা আনন্দের হাসি ছড়িয়ে পড়ল। তুরানের বাবা সন্তুষ্টির দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। বুকের ভার নেমে গেল। ইশারা আবেগে ভেসে এসে জড়িয়ে ধরল প্রকৃতিকে। আদি নাবিল একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আজ এই কাজী অফিসে চার দেওয়ালের মাঝে না থাকাটাও উপস্থিত। তুরানের মা হয়তো দূর থেকে জানালার ওপারে তাকিয়েছিলেন, কিংবা মনের কোণে এক টুকরো কষ্ট চেপে বসেছিলেন। কিন্তু তাতে কি এসে যায়? তুরান আর প্রকৃতি আজ পরিপূর্ণ, কারণ তারা জানে ভালোবাসার জয় সব কিছুর ঊর্ধ্বে। তুরান ও প্রকৃতির বিয়ে হলো, ওরা একই রুমে থাকে না। প্রকৃতি ঈশার রুমে থাকে। তুরানের এমপি নির্বাচন শেষ হলে বড় করে অনুষ্ঠান করা হবে। তারপর তারা একসাথে এক রুমে থাকবে। ঘড়ি কাটা দুটো ছুঁই ছুঁই। তুরান ও প্রকৃতি বাইক রাইডে বের হয়েছে। প্রকৃতি বাইকের ব্যাগ চিটে কাচুমাচু হয়ে বসে আছে। তুরান বলল, ধরে বসো, নয়তো পড়ে যাবে। প্রকৃতি খুব সংকোচে তুরানের টি শার্টটা একটু খামচে ধরে, কিন্তু বাইক চালাতেই এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল তুরানের পিঠের ওপর। ধরে বসতে বলেছি না? তুরানের ধমক খেয়ে এবার সত্যি এক হাতে তুরানের পেট জড়িয়ে ধরল। তুরানের ইচ্ছে করছে প্রকৃতিকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে তুরান ও প্রকৃতির মাঝে সমস্ত দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটা। তুরান হঠাৎ করে ব্রেক কষে। আবারও প্রকৃতি হুমড়ি খেয়ে পড়ল তুরানের পিঠের ওপর। তুরান বলল, নামো। হঠাৎ মাঝ রাস্তায় বাইক দাঁড় করিয়ে নামতে বলার কোনো কারণ খুঁজে পেল না প্রকৃতি। তুরানের কথা মতো প্রকৃতি নেমে দেয়। তুরান বাইকের সামনে কিছুটা জায়গা করে দিয়ে বলল, সামনে এসে বসো। তুরানের কথাই প্রকৃতি বেশ অবাক হয়। এই মাঝরাতে তুরান পাগল হয়ে গেল নাকি? কি হলো, আসো। প্রকৃতি গুটিসুটি পাই এগিয়ে যায়। তুরান এক ঝটকায় প্রকৃতিকে বাইকের সামনে বসিয়ে দেয়, একদম মুখোমুখি। তুরানও প্রকৃতি মুখোমুখি বসে আছে। তুরান দু হাতে প্রকৃতির কোমর ধরে আছে। দু হাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরো, মাথাটা আমার কাঁধে রাখবে। প্রকৃতির কোনো প্রকার হেলদোল না দেখে তুরান নিজে থেকে প্রকৃতিকে জড়িয়ে ধরে ওর মাথাটা নিজ কাঁধে রাখে। এরপর বাইক স্টার্ট দিয়ে চলতে শুরু করে। প্রকৃতি বিহ্বল। তুরানের গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে। তুরান ফিসফিসিয়ে কানের কাছে ভালোবাসি বলছে। হৃদযন্ত্রটা দ্রুত গতিতে লাফাচ্ছে। চারপাশে অদ্ভুত অনুভূতি খেলা চলছে, যে অনুভূতিগুলোর আজ প্রথম পরিচিত হলো প্রকৃতি। বাইক এসে থামি নির্জন একটা জায়গায়। তুরান নিজের মাথায় হেলমেট খুলে রাখে। প্রকৃতি মাথায় হেলমেট খুলে বাইকে রাখে। এরপর নেশালো চোখে ধীরে ধীরে প্রকৃতির অধর পানে এগিয়ে যায়। মুহূর্তেই আঁকড়ে ধরে প্রকৃতির ঠোঁট দুটো। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে প্রকৃতির কোমর। তুরানের গাঢ় চুমুতে প্রকৃতির সারা দেহ বিদ্যুতে নাই তরঙ্গ ছুটে চল। সাগরে উত্থাল পাত্থাল ঢেউয়ের মতো তার মন আনচান করছে। কথা আটকে আছে গলায়। পুরো শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। এসব অনুভূতি আজ প্রথমবার। কখনো কোনো পুরুষ এত ঘনিষ্ঠভাবে তার গায়ে ঘেঁষতে পায়নি। প্রকৃতি সেসবের ক্ষীণ চেষ্টাও করেনি। বেশ কিছুক্ষণ পর তুরান প্রকৃতির ওষ্ঠাদ্বয় ছেড়ে দেয়। পর মুহূর্তেই আবারও আঁকড়ে ধরে প্রকৃতির অধর যুগল। এবার প্রকৃতিও তুরানের সাথে সায় দেয়। তুরানের বিপরীতে প্রকৃতিও রেসপন্স করে। তুরানের দুহাত বিচরণ চলছে প্রকৃতির শরীরের আনাচে কানাচে। এভাবে ঠিক কতক্ষণ কেটে যায় তারা কেউ জানে না। নির্জন এক জায়গায় মাঝরাতে এক প্রেমিক যুগল তাদের প্রেম একে অপরকে আদান প্রদানে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টা। ঈশা নিজের রুমে বসে আছে। তুরান বাড়িতে নেই। প্রকৃতি কিচেনে রান্না করছে। হঠাৎ মুঠো ফোনটা টুংটাং শব্দ করে জানান দিচ্ছে কেউ কল করেছে। ইশারা ফোন নিয়ে দেখলো রাকিব কল করেছে। ইশারা শুরু থেকেই একটা বিষয় খেয়াল করেছে। সম্পর্কে জন্মের পর থেকে রাকিব রোজ সকালে 1 ঘন্টা কথা বলবে আর রাতে 1 ঘন্টা। কখনো 1 ঘন্টার 1 মিনিট বেশি কথা বলেনি সে। যখনই তারা এমনি কথা বলতো তখনও নিয়ম করে 1 ঘন্টায় কথা বলতো রাকিব। এরপর কোনো মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যেত না।
রাকিব কেমন যেন অদ্ভুত। সেসব ভাবনাকে সাইডে ফেলে ইশারা কল রিসিভ করলো। কি করছো? কিছু না, আপনি? তোমার সাথে কথা বলি। ও তাই? এই, তুমি আপনি বলা কবে বাদ দিবে? তোমার মুখে আপনি শুনতে ভালো লাগছে না। কোথাও দেখেছো প্রেমিককে কেউ আপনি করে বলে? না, তবে আমার লজ্জা করে। কিসের লজ্জা? হ্যাঁ, কিসের লজ্জা? আজ এখন এই মুহূর্ত থেকে তুমি করে বলবা। নাও শুরু করো। আমি পারবো না, আমার মুখে আর তুমি আসেন না। একবার শুরু করে দেখো, লজ্জা ধীরে ধীরে দূর হয়ে যাবে। ঠিক আছে। এই তো, গুড গার্ল ঈশা। হুম। ভালোবাসি ভীষণ রকম। ও ও, আমি তোমায় ভালোবাসার কথা বললাম, তার উত্তরে তুমি ও বলছো? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, তবে সেটা মুখে প্রকাশ করতে একটু সময় লাগবে। ঈশা, হুম। দেখা করবে? কবে? এখন। কি এখন এই রাতে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? শুধু মাথা খারাপ না, তোমার প্রেমে পড়ে আমি পুরোটাই শেষ হয়ে গিয়েছি। চলো না দেখা করি। এই রাতে দেখা করা সম্ভব না, বাসায় লোকজন আছে, তাদের সামনে কিভাবে দেখা করব? সবাইকে লুকিয়ে একটু রাস্তায় আসো, আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটু আসো, তোমাকে এক নজর দেখেই চলে যাব। রাকিবের কথা শুনে ইশারার মুখ আপনা আপনি হা হয়ে গেছে। কি বলে এ ছেলে? সে এই মুহূর্তে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে শুধু ইশারাকে দেখার জন্য। ইশারা কল কেটে তাড়াহুড়ো করে জানালার পর্দা সরিয়ে দেখে সত্যি সত্যি রাকিব বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। বাইকে হেলান দিয়ে এক হাত প্যান্টের পকেটে ঢুকি আর এক হাত দিয়ে ফোন স্ক্রল করছে। কিরে, আসবে নাকি চলে যাব? হঠাৎ মেসেজ টোন বাজলো। ইশারা মেসেজ ওপেন করে দেখলো রাকিব মেসেজ দিয়েছে। ইশারা যে অলরেডি জানালা দিয়ে রাকিবকে দেখছে সেটা রাকিব জানে না। একটু থামো, আমি সবাইকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে দেখি। ওকে, আসো। ইশারা সবাইকে লুকিয়ে বাসা থেকে বের হয়, রাকিবের একদম পাশে এসে দাঁড়ায়। ইশারা যে রাকিবের পাশে এসে দাঁড়িয়েছে এটা রাকিব খেয়াল করেনি। সে ফোনে ইশারাকে মেসেজ দিয়ে যাচ্ছে। এত রাতে এদিকে কি করছো? হঠাৎ ইশারার কথাই রাকিব ফোন থেকে চোখ তুলে পাশে তাকালো। ইশারা তার পাশে দাঁড়ানো। রাকিব মুচকি হেসে বলে, ও, তুমি এসে গেছো? আমি তোমার মেসেজ দিয়েই যাচ্ছি। এইদিকে একটা কাজ ছিল, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আসতে তোমাকে কেউ দেখেনি তো আবার? না, কেউ দেখেনি, তবে দেরি করলে নিশ্চিত ধরা খাবো। রাকিব পকেট থেকে কিছু চকলেট আর একটা শপিং ব্যাগ ইশারার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন বাসায় চলে যাও, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। ইশারা রাকিবকে বাই বলে বাসে চলে যায়। এত রাতে বাড়ির বাইরে থাকা রিস্ক, তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। ইশারা যাবার পানে রাকিব অবলোক তাকিয়ে রয়। তার মন কোঠরিতে এই মেয়েটা ভীষণভাবে বাসা বেঁধেছে। বুকের বাঁ পাশে থাকা হৃদযন্ত্রটা দখল করে রেখেছে, যেখানটায় অন্য কেউ দখল করতে পারবে না। রাকিব এই মেয়েটাকে অসম্ভব ভালোবাসে। জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু ঈশার মতো কেউ কখনো রাকিবের মনে বাসা বাঁধতে পারেনি। তিয়াশা চৌধুরী ইচ্ছাকৃতভাবে প্রকৃতিকে অনেকগুলো মরিচ বাড়তে দিয়েছেন। মরিচ বাড়তে গিয়ে রীতিমতো প্রকৃতির হাতে জ্বালা পোড়া শুরু হয়েছে। হাতের বিভিন্ন জায়গায় ফোসকা পড়েছে। এখনও অনেকগুলো মরিচ বাটা বাকি। প্রকৃতি আর পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। তিয়াশা চৌধুরী ক্ষিপ্ত নজরে তার পানে তাকিয়ে আছে। তিনি মোটেই প্রকৃতিকে পছন্দের তালিকায় যুক্ত করতে পারছেন না, তাই ইচ্ছাকৃতভাবে প্রকৃতিকে শাস্তি দেওয়ার পায়তারা করছেন। প্রকৃতি বরাবরই স্পষ্টবাদী, তবে বড়দের হুকুমের উপর কথা বলা সে শেখেনি। মরিচগুলো বাড়তে প্রকৃতির কষ্ট হচ্ছে। হাতে অসহ্য জ্বালা পড়ায় প্রকৃতির চোখ দিয়ে পানি এসেছে। তিয়াশা চৌধুরী তবু দম্বার পাত্রী নন। এমনি তিনি তার পছন্দের মেয়েকে পুত্রবধূ করতে পারেনি। সেই ক্ষোভ প্রকৃতিকে কষ্ট দিয়ে মেটাতে যাচ্ছেন। তিনি বেশ বিরক্তিকর কণ্ঠে খুব মিশ্রিত সুরে বললেন, কিভাবে হাত চালাচ্ছ? এত ধীরে করলে হবে? সারাত কি মরিচ বাড়তে শেষ করবে? বাকি কাজগুলো কে করবে? দ্রুত হাত চালাও। তোমার মা কি শুধু খেতে শিখিয়েছে?
কোনো কাজবাজ না শিখে মেয়েকে ঢ্যাং ঢ্যাং করে লেলিয়ে দিচ্ছে অন্যের ছেলের উপর জ্বলে পড়বার জন্য। বলি কি, অন্যের ছেলের পিছনে লেলিয়ে দেবার আগে মেয়েকে একটু কাজকর্ম তো শেখাতে পারতো নাকি? মাটাও বা কেমন বড়লোক বাড়ির ছেলে দেখে মেয়েকে গলায় ঝুলিয়ে দিয়েছে। যেমন নীলের মা তেমন তার মেয়ে। মাতুলে কথা বলে প্রকৃতির আত্মসম্মানে লাগে। প্রকৃতিকে যা ইচ্ছে বলুক, কিন্তু মাতুলে কথা বলে প্রকৃতি চুপ থাকবে না। এতটাও দুর্বল নয় সে। ভদ্রতার খাতিরে কিছু বলছি না। দেখুন আন্টি, আপনার যা ইচ্ছে হয় আমায় বলুন, যা অপমান করার আমাকে করুন। আমার মা তুলে একটাও কটু কথা বলবেন না। আমার মা তুলে বাজে কথা বললে আমি কিন্তু চুপ থাকবো না। তিয়াশা চৌধুরী এমনই খেপেছিলেন। প্রকৃতি অধরবাণী আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। তিনি তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, ও মা, মেয়ের মুখে খই ফুটেছে দেখো। বেয়াদব মেয়ে লোক বড়দের মুখে মুখে তর্ক করে। এই জন্য আমি বলেছিলাম এই মেয়েকে তুরানের বউ করে ঠিক হবে না। পারিয়ে মেয়েটা দেখতে যেমন সুন্দর, আচরণে নম্র ভদ্র। কি শুনে কার কথা? বউ করে আনলো এমন এক মেয়েকে যে আস্ত একটা বেহায়া বেয়াদব। শোনো মেয়ে, বেশি কথা বলবি না। মুখের বলে যদি বেশি ফুটে, ছেলেকে আরেকটা বিয়ে করাতে দুবার ভাববো না। মনে রাখিস, তোকে তাড়িয়ে ফারিয়ে কে বউ করে আনবো। প্রকৃতি চুপটি করে কতগুলো শুনে, কিন্তু কোনো উত্তর দেয় না। কথায় কথা বাড়ে, এর থেকে চুপ থাকে শ্রেয়। প্রকৃতি মরিচ বাটা শেষ করে রান্না শুরু করে। একে একে সমস্ত হাতের কাজ করে। তিয়াশা চৌধুরী অনেকক্ষণ আগে হনহনিয়ে কিচেন থেকে চলে গিয়েছে। প্রকৃতি হতাশার শ্বাস ফেলে। তার হাতগুলো ফুলে কলা গাছের মতো হয়েছে। হাতের জ্বালা অসহনীয় হয়ে উঠছে। বেশ কিছু জায়গায় ছিলে গেছে, অনেকগুলো ফোসকা পড়েছে। প্রকৃতির চোখ বেয়ে নীরবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সেই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ছে। মা তাকে কোনো কাজ করতে দিত না, ভাত পর্যন্ত মা খাইয়ে দিত। প্রকৃতি কবে নিজের হাতে ভাত খেয়েছে মনে পড়ে না, অথচ এ বাড়িতে আসার পর থেকে সব কাজ প্রকৃতিকে একা হাতে করতে হচ্ছে। তিয়াশা চৌধুরীর কটু বাক্য তো আছেই। বাবাকে ভীষণ মনে পড়ছে। বাবা থাকলে প্রকৃতি আর প্রকৃতির মা এতটা অবহেলার পাত্রী কখনো হতো না। রাত 11টা, সবাই ঘুমিয়ে পড়েছে। তুরান মাত্রই বাড়িতে ফিরল। প্রকৃতি ইশারার রুমে ঘুমাচ্ছে। তুরান ফ্রেশ হয়ে ইশারার রুমের সামনে আসে। দরজায় ঠকঠক করে ইশারাকে ডাকে। উপর পাশ থেকে কোনো শব্দ না পেয়ে প্রকৃতির নাম্বারে কল দেয়। মিনিট 5 পর প্রকৃতি কল রিসিভ করে। বাইরে আসে, একটু খেতে দাও, প্রচুর খেতে পেয়েছে। প্রকৃতি ঘুম যাওয়ানো কণ্ঠে আচ্ছা বলে ফোন কেটে দেয়। ডাইনিং টেবিলে বসে আছে তুরান। প্রকৃতি একে একে তুরানকে খাবার বেড়ে দিচ্ছে। এক ফাঁকে তুরান জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? প্রকৃতি মাথা কাত করে জানাই খেয়েছে, কিন্তু তুরানের খটকা লাগে। কেন যেন মনে হচ্ছে প্রকৃতি মিথ্যা বলছে। তুরান প্রকৃতিকে নিজের পাশে বসতে বলে, কিন্তু প্রকৃতি ঠাই দাঁড়িয়ে থাকে। তুরান প্রকৃতিকে হাত ধরে বসিয়ে দিতে যায়, আর তখনই পিল চমকে ওঠে। প্রচণ্ড তাপে প্রকৃতির হাত পুড়ে যাচ্ছে। তুরান তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে মুহূর্তেই অস্থির হয়ে যায়। প্রকৃতির গাল কপাল ছুঁয়ে অস্থির কণ্ঠে শোধায়, মালজোরা, তুমি ঠিক আছো? জ্বর তো আসেনি, তাহলে তোমার হাত এত গরম কেন? মনে হচ্ছে আগুনে হাত দিয়েছে। প্রকৃতি দ্রুত তুরানের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তুরানকে কিছুতেই ঘটনাটা বুঝতে দেওয়া যাবে না। প্রকৃতি চায় না তুরানের কাছে তার মার আসল রূপ উন্মোচন হোক, আবার এটাও চায় না প্রকৃতির জন্য তাদের মা ছেলের সম্পর্কটা খারাপ হোক। প্রকৃতি কথা ঘোরানোর জন্য বলে, কই না তো, কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো, বড্ড ঘুম পাচ্ছে আমার, ঘুমোবো আমি। প্রকৃতি মিছে মিছে হাই তোলার ভান করে। তুরান তীক্ষ্ণ নজরে প্রকৃতিকে পরখ করে। প্রকৃতি যে তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, এটা তুরান ধরতে পেরেছে। তুরান বেশ শান্ত ভঙ্গিমায় প্রকৃতির হাত দুটো টেনে সামনে আনে। মুহূর্তেই তার চোখে ধরা পড়ে কলা গাছের মতো ফুলে ওঠা প্রকৃতির হাতের আঙ্গুলগুলো। কয়েকটা আঙ্গুলে ফোসকা পড়ে সেখানে ফেটে গেছে। হাতের তালুতে ফোসকা পড়েছে। তুরান বুঝতে পারে প্রকৃতি কিছু খায়নি, আর হাতের এই অবস্থা কিভাবে হয়েছে সেটা বুঝতে আর বাকি থাকে না। তুরানের চোখে মুখে তীব্র ক্রোধ ফুটে ওঠে। তুরান গম্ভীর কণ্ঠে বলে, যেখানে তোমার নিঃশ্বাসের শব্দ আমি সবকিছু বুঝতে পারি, তুমি কি করে ভাবলে আমার থেকে কথা লোকালে আমি বুঝতে পারবো না? চুপচাপ চেয়ারে বসো।
তুরানের এমন রূপের সাথে প্রকৃতি আজ প্রথম পরিচিত। এর আগে কখনো তুরানের এই রূপে দেখেনি। চোখের শিরাগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। এই মুহূর্তে তুরানকে দেখতে ভয়ঙ্কর লাগছে। তুরানের এমন রূপ দেখে প্রকৃতি কথা বলার সাহস পায় না। অন্য সময় হলে ঘাটতারামি করত, কিন্তু এখন কেন জানি সাহসে গোলাচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে তুরান ভয়ঙ্কর রেগে আছে। প্রকৃতি চুপটি করে বসে পড়ে। তুরান প্রকৃতির পাশে বসে দুজনের জন্য একই প্লেটে ভাত নেয়। প্রকৃতিকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। খাওয়া শেষে ফ্রিজ থেকে বরফ বের করে এনে প্রকৃতির হাতে ধরে। এরপর প্রকৃতিকে পাজা কোলে করে সরাসরি নিজের রুমে নিয়ে যায়। বিছানার মাঝখানে শুয়ে দিয়ে দু হাতে পরম যত্নে মলম লাগিয়ে দেয়। প্রকৃতি নীরবে দেখে, কিছু বলে না। তুরানের প্রতিটি কাজে এসে মুগ্ধ হয়। ভাবতেই অবাক লাগে, একটা সময় এই লোকটাকে দু চোখে সহ্য করতে পারত না, আর আজ সেই লোকটাই তার স্বামী। কতই না বাজে ভেবেছিল এই লোকটাকে, অথচ লোকটা ভীষণ ভালো। তাকে কিভাবে আগলে রাখে, প্রকৃতির প্রতিটি বিষয় গুরুত্ব দেয়। তুরান প্রকৃতির পাশে বসে মলম লাগিয়ে দিচ্ছে, আর প্রকৃতি তার পানে অপলক তাকিয়ে আছে। প্রকৃতি নিজেকে ভাগ্যবতী মনে করে। ভাগ্যবতী না হলে এরকম ভালো মানুষ স্বামীরূপে পেত নাকি? তুরানকে পেয়ে বাবা না থাকার আক্ষেপটা শেষ হয়েছে। বাবার আদর পায়নি তো কি হয়েছে? স্বামীর আদর ভালোবাসা সেই অভাব পূরণ করে দিয়েছে। সেদিন যদি গুন্ডারা তাকে আটক না করত, আর প্রকৃতি যদি শহর ছেড়ে চলে যেত, তাহলে কোনো দিন কি এত ভালোবাসা পাবার সৌভাগ্য হতো? কখনো দেখাই হতো না হয়তো। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। সৃষ্টিকর্তার দরবারে লাখো লাখো শুকরিয়া। এভাবে হুট করে বিয়েটা হয়ে যাবার জন্য। এভাবে বিয়েটা না হলে হয়তো তুরানকে এত কাছ থেকে জানা যেত না। প্রকৃতি আর কিছু চায় না, শুধু তুরান সারা জীবন এভাবেই পাশে থাকুক, এভাবে আগলে রাখুক, ভালোবাসুক। আর কিচ্ছু চায় না। এ জন্মে তুরানের বুকটা পেলে আর কিছুই চায় না। যে বুকটায় নির্দ্বিধায় মাথা রেখে সুখ দুঃখের কথা বলা যাবে, প্রশান্তি ঘুম দেওয়া যাবে, ব্যাস এতটুকুই। বিকেলের নরম রোদটা আলতো করে ছুঁয়ে যাচ্ছে ক্যাম্পাসের পুরনো করই গাছটাকে। গাছের নিচে সাই দাঁড়িয়ে আশাপনে কি যেন খুটখাট করছিল। তার চিবুক সামান্য কুঁচকে আছে, মানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ মেসেজের উত্তর দিয়েছে। ক্যাম্পাসের চেনা চায়ের দোকানে পাশে দাঁড়িয়েছিল নাবিল। হাতে কাপে ধোয়া ওঠা লাল চা, মুখে সে চিরচেনা দুষ্টু হাসি। চোখের কোণ দিয়ে দূরে তাকিয়ে দেখল একটু চেনা মুখ, একটু অভিমানী, একটু গম্ভীর, আর একটু বেশি ঝগড়াটে আশা। রংপুর কারমাইকেল কলেজের ছাত্রী আশা। নাবিল ধীরে ধীরে এগিয়ে এলো, ব্যঙ্গভরা হাসিতে বলে উঠল, আরে আরে, এটা কি আমি চোখের সামনে ভুল দেখছি নাকি সত্যি সেই বিয়েবাড়ির ঝগড়ুটে বেআইন? আশা কিছুটা অবাক হয়ে সামনে তাকায়, ভুরু কুঁচকে বলল, আপনি এই ক্যাম্পাসে কেন? এটা তো ভদ্র মানুষের জায়গা, আপনি নিতান্তই অভদ্র। নাবিল চোখ টিপে বাঁকা হাসি দিয়ে বলল, এই জন্যই তো এলাম, দেখতে এলাম তোমার মতো ভদ্র মানুষ এখানে কিভাবে টিকে আছে। আশা দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখনো সেই পুরনো বেয়াদবি নিয়ে ঘুরেন বুঝি? নাবিল কাজ ঝাঁকিয়ে বলল, বেআইনদের বেয়াদবি সহ্য করার ট্রেনিং তো আমার কাছ থেকেই পেয়েছি, ভাবছি সিভিতে দিয়ে দেই। পর মুহূর্তে নাবিল রসিকতা করে বলল, বলো দেখি, পৃথিবীতে এমন কষ্টদায়ক জিনিস আর কি হতে পারে যখন কেউ এত সুন্দর হয় অথচ তাকে দেখে কিছু বলা যায় না? আশা মুহূর্তেই মুখ তুলে তাকালো, চোখ মুখ শক্ত করে বলল, ওহো, ভাবছিলাম আজকের দিনটা এত সুন্দর কেন লাগছে না। এখন বুঝলাম সুন্দর না লাগার কারণ। নাবিল ঠোঁট বাঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। তুমি ছাড়া কে এত নিষ্ঠুর হতে পারে জানো? আশা ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ জানি, কারণ আপনি নিজেই আমার এই গুণটার অনুপ্রেরণা। নাবিল হতাশার শ্বাস ফেলে বলে, তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু স্বভাবে তো ঝগড়ুটে কেন? মাঝে মধ্যে একটু ভালোভাবেও তো কথা বলতে পারো, তা না হয় ঝগড়া করো নয়তো ভাব দেখাও। বলি কি, যতই ভাব দেখাও না কেন মেয়ে, দিন শেষে এই নাবিলের কাছেই ধরা দিতে হবে।
দুপুর গড়িয়ে বিকেলের আগমন জানিয়ে দিচ্ছে রোদমাখা জানালার পর্দাগুলো। ঘরটা নীরব, কিন্তু মনের ভেতর ঝড় বইছে। কাঁধে হালকা একটা ব্যাগ, মুখে তীব্র প্রত্যয় নিয়ে আদি দাঁড়িয়ে আছে গেটের সামনে। পাশে সেলিনা হোসেন, তার মা, মুখে হালকা উদ্বেগ, তবে চোখে একরাশ বিশ্বাস। এইখানে কোনো ব্যান্ড পার্টি নেই, অতিথি ভিড় নেই, নেই আলোক উজ্জ্বল সাজসজ্জা। আজ কেবল দুটি মন, একটি স্বপ্ন, আর কিছু মানুষ যা নীরবে পাশে দাঁড়িয়েছে। কাজী অফিসের ছোট্ট ঘরটাই তুরান, ইশারা, নাবিল, প্রকৃতি এবং তুরানের পুরনো বন্ধু আদিত্যের উপস্থিতি স্বস্তির ছড়িয়ে দিয়েছে। তোষা এক কোণে চুপ করে বসে আছে, পরনে সাদামাটা একটা শাড়ি, চোখে সামান্য কাজল। তার চোখে মুখে আজ ভয় নয়, লজ্জা নয়, আছে আশ্চর্য শান্তি। যেন অনন্তকাল পর আবার সে নিঃশ্বাস নিতে পারছে। আদি ধীরে ধীরে পা বাড়ায় তার দিকে, চোখে একরাশ কোমলতা, কণ্ঠে দৃঢ়তা নিয়ে শোধায়, চলো তোষা, আজ থেকে তোমার নতুন জীবনের শুরু। তোষার চোখ দুটো জলে টলমল করে ওঠে, কিন্তু সে কোনো শব্দ করে না, শুধু মাথা নেড়ে আকারে সম্মতি জানায়। কাজের সামনে দাঁড়িয়ে তাদের দুজনের নাম ডাকা হয়। আইন অনুযায়ী বিবাহের পঙ্গুক্তি উচ্চারিত হয়। আর সেই মুহূর্তেই সেলিনা হোসেন এক চিলতে হাসি দিয়ে বলেন, ভুল মানুষের নয়, ভুল সময়ের ছিল তোষা। আজ থেকে তোমার সব দায় আমার। কাজের কলম নামার সঙ্গে সঙ্গে বিয়ের ঘোষণাও সম্পন্ন হয়। বাইরে দাঁড়িয়ে থাকা সূর্যটা একটু ঝুঁকে এসে সাক্ষী দেয় এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শেষ করে শুরু হওয়া নতুন জীবনের। আদি তোষার হাতটা চেপে ধরে বলে, তোমার নামের পাশে আজ থেকে আমি আছি, সারা জীবন থাকবো। ঘরে কেউ কিছু বলে না, কিন্তু সবার চোখে মুখে শান্তির আলোর রেখা জ্বলে ওঠে। আর দূরে কোথাও সময় নিজেই ফিসফিসিয়ে বলে ওঠে, ভুলকে ক্ষমা করে ভালোবাসা জিতে নেই সব লড়াই। সন্ধ্যার আলোয় বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন আকবর হোসেন। চেহারাটা কঠিন, চোখ দুটো শক্ত করে চেপে রাখা, চোখে মুখে পরিষ্কার ঝড়। সেলিনা হোসেন ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরবতা, তারপর নিচু কণ্ঠে বলেন, আদি তো এখন বিয়ে করে ফেলেছে। ঝট করে মাথা তুলে তাকালেন আকবর হোসেন, গলার স্বর আগুনে পোড়া লোহার নেই করে বলেন, তুমি তাকে অনুমতি দিলে? সেলিনা হোসেন মুখ নামিয়ে বলেন, আমি তাকে ভালোবাসি। ওর জীবনের সিদ্ধান্তর পাশে না দাঁড়ালে মা হয়ে নিজেকেই ছোট মনে হতো। ওকে না বললেই কি সে বিয়ে করতো না? করতো, কিন্তু পাশে আমি না থাকলে সে একা ভেঙে পড়তো। ভেঙে পড়লে ভালো হতো। ছেলেটা কি ভুলে গেছে ও কার ঘরের? ভুইয়া পরিবারের সঙ্গে কি রেশারেশি আমার জানে না? সেলেনার চোখে এবার স্পষ্ট শক্তিময় হয়ে ওঠে। ভুল তুষার নয় আকবর, সে এক কিশোরী ছিল। সে প্রতারণার শিকার হয়েছিল। আমাদের সমাজ যেখানে পুরুষের ভুল হাসিতে চাপা পড়ে, সেখানে মেয়েদের ভুল গলায় দড়ি হয়ে জোটে। আজ যদি আদি ওর পাশে না দাঁড়ায়, তবে আমরা তাকে আরও একবার মেরে ফেলতাম। আকবর হোসেন কিছুক্ষণের জন্য স্তব্ধ, তার চোখের দৃষ্টি দূরের আকাশে, যেন পুরনো দিনের কোনো ছায়ার সঙ্গে কথোপকথন চলছে। আমার নাম নিয়ে সমাজ কি বলবে সেটা ভাবনি তুমি? সমাজের মুখ বন্ধ হবে একদিন, কিন্তু সন্তানের চোখের জল চিরকাল পড়ে। আমি সমাজের জন্য না, আমার ছেলের জন্য বেঁচে থাকতে চাই। সে যদি ভালোবাসা দিয়ে একটা মেয়ে বাঁচাতে চায়, তাহলে আমি মা নয়, মানুষ হতে চাই আজ। নিঃশব্দ দীর্ঘশ্বাস চালেন আকবর হোসেন। ভেতরে কিছু একটা গলে গলে নরম হয়ে যাচ্ছে। তিনি কিছু বললেন না, শুধু গম্ভীর মুখে ঘরে চলে গেলেন। সেলিনা হোসেন একা দাঁড়িয়ে থাকলেন বারান্দায়। তার ঠোঁটের কোণে এবার একটুখানি ক্লান্ত কিন্তু শান্ত হাসি। রাত তখন প্রায় 2টো। ঘরে অল্প আলো ছায়ার খেলায় ঘরটাও কেমন নরম হয়ে উঠেছে। বিছানার পাশ ঘিরে শুয়ে আছে তোষা, খোলা চোখ। আরেক পাশে আধে ছাদের দিকে তাকিয়ে দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট না জ্বালিয়ে শুধু টুকরো টুকরো নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ তোষা উঠে বসে, ধীরে ধীরে গিয়ে পেছন থেকে আদির পিঠে হাত রাখে। চুপ করে আছেন কেন? আদি ঘুরে তাকায় না। ভয় পাই তো। কিসের ভয়? তোমাকে হারানোর। আবার যদি কষ্ট পাও, আবার যদি কেউ তোমার আস্থার জায়গা ভাঙে, যদি আমি তোমার মনের গভীর ক্ষতগুলো জোড়া লাগাতে না পারি, তবে। তোষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, জানেন, আপনি আমার প্রথম আশ্রয় নন, কিন্তু
আপনি প্রথম এমন একজন যার পাশে দাঁড়িয়ে আমি নিজেকে ভুলে যেতে পারি, নিজেকে ভালোবাসতে শিখি। ভয় পাই আমিও যদি আমাকে রেখে আপনি একদিন চলে যান। আদি এবার ধীরে ঘুরে দাঁড়ে, তোষার দু কাঁধে হাত রাখে। আমি যদি থাকতেই না পারি তবে এত বড় কথা বলতাম না তোষা। আমি তোমার সঙ্গে ঘুমাতে চাই, রাগ করতে চাই, আবার তোমার কাঁধে মাথা রাখতে চাই, মানে সবটা চাই, শুধু তোমার ভয়গুলো ছাড়া। তোষা চোখ বন্ধ করে ফেলে, তার গাল বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিরাপদ মনে হয় আদির বুক।